চলুন সুফিবাদ আর রাজনীতির এই ঐতিহাসিক বিশ্লেষণে সরাসরি ঝাঁপিয়ে পড়া যাক। একজন ইতিহাসবিদ হিসেবে আজ আমরা মূল উৎস উপাদানগুলোর ওপর ভিত্তি করে দেখব কিভাবে ভারতীয় উপমহাদেশের সুফি আন্দোলনগুলো রাজদরবারের প্রধান স্তম্ভ থেকে একেবারে ব্রিটিশ বিরোধী বিপ্লবী শক্তিতে রূপান্তরিত হয়েছিল। এই অসাধারণ ঐতিহাসিক বাঁক বদলটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আজকের এই আলোচনার সূচিপত্রটা অনেকটা আমাদের ঐতিহাসিক টাইমলাইন বা সিলেবাস হিসেবে কাজ করবে। আমরা শুরু করব সুফিবাদ ও ক্ষমতার সম্পর্ক দিয়ে, এরপর দেখব রাজকীয় পৃষ্ঠপোষকতা, সেখান থেকে কিভাবে তারা প্রতিরোধের দিকে মোড় নিল, তারপর বাঁশের কেল্লা ও অন্যান্য বিদ্রোহ, খিলাফত আন্দোলনের সংস্কার এবং সবশেষে এই পুরো যাত্রার রাজনৈতিক উত্তরাধিকার। চলুন শুরু করা যাক। পর্ব ১, সুফিবাদ, ক্ষমতা এবং রাজনীতি। ইতিহাসের এই দীর্ঘ পথপরিক্রমা বুঝতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে কিভাবে সুফিবাদ একেবারে শুরু থেকেই ক্ষমতার কাঠামো আর সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। ধর্ম, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার মধ্যে যে একটা দারুণ জটিল সম্পর্ক ছিল, তা কিন্তু বেশ কিছু কঠোর একাডেমিক গবেষণায় খুব নিখুঁতভাবে নথিবদ্ধ করা হয়েছে। আর এই গবেষণালব্ধ তথ্যগুলোই আমাদের আজকের এই ঐতিহাসিক পর্যালোচনার মূল ভিত্তি হিসেবে কাজ করবে। তো এবার চলে যাই পর্ব ২, রাজকীয় পৃষ্ঠপোষকতা। চলুন একটু পেছনের দিকে, মানে ১৪০০ থেকে ১৭০০ শতাব্দীর দিকে ফিরে যাই। দেখব কিভাবে সুলতানি আর মুঘল সাম্রাজ্যের অধীনে সুফিরা সমাজের চূড়ান্ত সমন্বয়কারী হিসেবে কাজ করার একটা শক্ত ঐতিহাসিক ভিত্তি তৈরি করেছিলেন। ঐতিহাসিকভাবে এই খানকায়ের ধারণাটা কিন্তু সত্যিই দারুণ চিত্তাকর্ষক। ভাবলে অবাক হতে হয়, এটা নিছক কোনো ইবাদতখানা বা উপাসনালয় ছিল না, বরং এটা ছিল এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল প্রতিষ্ঠান যার ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে আশ্রয়, খাবার আর চিকিৎসা সেবা দিত। শুধু তাই নয়, সম্পদ সংগ্রহ করে সমাজে একটা দারুণ ভারসাম্য বজায় রাখত এই খানকাগুলো। ঐতিহাসিক রেকর্ড ঘাঁটলে দেখা যায়, এই আধ্যাত্মিক নেতারা কিন্তু তখনকার রাজনৈতিক কাঠামোর একেবারে গভীরে যুক্ত ছিলেন। যেমন ধরুন, খাজা উবাইদুল্লাহ আহারার সরাসরি তৈমুরি শাসকদের নানা নির্দেশ দিতেন, আবার বাহমানি রাজদরবার বিদারে বিশাল এক মাজার নির্মাণ করেছিল। সম্রাট আকবর আর জাহাঙ্গীরের মতো শাসকরা তো আঞ্চলিক সুফি কেন্দ্রগুলোকে দুহাত ভরে সমর্থন করতেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, শুধু রাজদরবার নয়, সামাজিক সম্প্রীতি বাড়াতে স্থানীয় যোগী আর সিদ্ধিদের সাথেও তাদের খুব নিবিড় আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। শাহ মুহিবুল্লাহ মুঘল যুবরাজ দারা শিকোহকে উদ্দেশ্য করে অসাধারণ একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ধর্ম যদি হিন্দু আর মুসলিমের মধ্যে বিভাজন করার অনুমতি দিত, তাহলে এর উত্তর হতো না। কারণ নবীকে পাঠানো হয়েছিল সমগ্র মানবজাতির জন্য আশীর্বাদ হিসেবে, তাই কোনো বিভাজন করা যাবে না। এই উক্তিটা সেই যুগের বহুমুখী সাংস্কৃতিক সংহতি আর শান্তিপূর্ণ সহ অবস্থানের ধারণাকে একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। এবার আসি পর্ব ৩, প্রতিরোধের দিকে মোড়। এতক্ষণ আমরা যে দীর্ঘ সম্প্রীতির যুগের কথা বললাম, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের সাথে সাথে সেটা এক চরম বিপরীতমুখী আর বৈরী পরিস্থিতির মুখে এসে দাঁড়ায়। ব্রিটিশদের ঔপনিবেশিক নিয়ন্ত্রণের বিস্তারটা ছিল রীতিমতো দ্রুত আর নির্মম। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, এরপর ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধ এবং অবশেষে ১৮৫৮ সালে সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রণের প্রতিষ্ঠা। এই ঘটনা প্রবাহ তৎকালীন মুসলিম রাজনৈতিক কাঠামোর দ্রুত পতনকে অত্যন্ত স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে। একটু খেয়াল করলেই সুফিবাদের এক বিশাল আর নাটকীয় রূপান্তর আমাদের চোখে পড়বে। একদিকে ছিল মোঘল আমলের রাজকীয় পৃষ্ঠপোষকতা আর সামাজিক সম্প্রীতি, আর ঠিক অন্যদিকে শুরু হল ব্রিটিশ আমলের উপনিবেশ বিরোধী সশস্ত্র সামরিক প্রতিরোধ। একেবারে আকাশ পাতাল তফাত, তাই না? এই জায়গায় এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁক বদল ঘটে। শাহ আব্দুল আজিজ দেহলভির মতো পণ্ডিতরা যখন ব্রিটিশ দখলদারিত্বের অধীন ভারতকে দারুল হার্ব বা যুদ্ধের ভূমি হিসেবে ঘোষণা করলেন, তখন রাষ্ট্রের প্রতি সুফিদের রাজনৈতিক অবস্থানটাই একেবারে আমূল বদলে গেল। দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটা তখন রীতিমতো একটা ধর্মীয় বাধ্যবাধকতায় পরিণত হয়। আর এভাবেই আমরা এসে পড়ি পর্ব ৪,
বিদ্রোহ ও বাঁশের কেল্লা। চলুন এই ঐতিহাসিক পরিবর্তনের গভীরে প্রবেশ করি, যেখানে আধ্যাত্মিক নেটওয়ার্কগুলো রাতারাতি রূপান্তরিত হয়েছিল বিপ্লবী সামরিক কাঠামোতে। 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা তো আমরা সবাই কমবেশি জানি, কিন্তু তার কয়েক দশক আগেই সুফি সাধকরা ব্রিটিশ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে ব্যাপক আর সশস্ত্র কৃষক বিদ্রোহের আয়োজন করছিলেন। 1760 সালের ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ, 1831 সালের বালাকোটের যুদ্ধ আর তিতুমিরের বিখ্যাত বাঁশের কেল্লা আন্দোলন, এগুলো ছিল সেই পরিবর্তনের স্পষ্ট কিছু উদাহরণ। ঐতিহাসিক নথিপত্র আর একাডেমিক গবেষণা ঘাটলে দেখা যায় সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে লড়তে গিয়ে এই আধ্যাত্মিক নেতারা কি অভাবনীয় সব আত্মত্যাগ করেছিলেন। যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত কোনো কিছুই তাদের এই সংগ্রাম থেকে দমাতে পারেনি। 1831 সালে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ বেরেলভি একটি সশস্ত্র জিহাদের নেতৃত্ব দেন। অবাক করার বিষয় হল, বালাকোটে তার শাহাদাতের পরও কিন্তু সংগ্রাম থেমে থাকেনি, বরং তার অনুসারীরা এই আধ্যাত্মিক নেটওয়ার্কগুলোকে ব্যবহার করে ব্রিটিশদের বিরুদ্ধে অবিরাম গেরিলা যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন, যা পরবর্তীতে বাংলা জুড়ে আঞ্চলিক বিদ্রোহগুলোকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। ঐতিহাসিকভাবে অত্যন্ত আকর্ষণীয় আর একটা বিষয় হল তিতুমির বা সৈয়দ মীর নিসার আলীর বাঁশের কেল্লা আন্দোলন। নীলকরার ব্রিটিশ জমিদারদের শোষণের বিরুদ্ধে শুরু হওয়া ক্ষুদ্র পরিসরের একটা গ্রামীণ ক্ষোভকে তিনি কিভাবে একটা বৃহত্তর ঔপনিবেশিক বিরোধী বিদ্রোহে পরিণত করেছিলেন তা সত্যি বিস্ময়কর। স্থানীয় জমিদারদের সমন্বিত হামলা সফলভাবে প্রতিহত করে তারা 24 পরগনা, নদিয়া আর ফরিদপুর জুড়ে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠারও চেষ্টা করেছিলেন। এই সময়ের আরেকটা অসাধারণ দিক উন্মোচন করে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। মাদারিয়া সুফি তরিকার মুসলিম ফকিররা হিন্দু সন্ন্যাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের খানকা এবং আশ্রম থেকে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। একটি সাধারণ দখলদার শক্তির বিরুদ্ধে দুই সম্প্রদায়ের এমন আন্তধর্মীয় ঐক্যের নজির ইতিহাসে সত্যি বিরল। এবার আমরা চলে এসেছি পর্ব 5-এ, সংস্কার ও খিলাফত আন্দোলন। আসুন একটু সামনের দিকে, মানে 1900 এবং 20 শতাব্দীর দিকে তাকাই। দেখব কিভাবে এই প্রতিরোধগুলো সংগঠিত আর্থসামাজিক সংস্কার এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছিল। এই পর্যায়ে এসে আন্দোলনগুলো শুধু প্রতিরোধের মধ্যে সীমাবদ্ধ ছিল না। যেমন হাজী শরীয়তুল্লাহর ফারাইজি আন্দোলন, এটি শুরু হয়েছিল ধর্মীয় শুদ্ধি অভিযান হিসেবে, কিন্তু ধীরে ধীরে তা অত্যাচারী জমিদারদের হাত থেকে গ্রামীণ কৃষকদের রক্ষার এক বিশাল আন্দোলনে রূপ নেয়। অন্যদিকে ফুরফুরা শরীফের পীর আবু বাকার সিদ্দিক বাংলা ভাষার মাধ্যমে সুফিবাদকে সাধারণ মানুষের বোধগম্য করে তোলেন। সমাজ গঠনের জন্য তিনি শত শত মাদ্রাসা, নৈশ বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছিলেন। এই রাজনৈতিক বিবর্তনের একটা চূড়ান্ত পর্যায় ছিল খেলাফত আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় খেলাফতকে রক্ষার মাধ্যমে শুরু হয়ে এটি স্থানীয় ক্ষোভকে বিশ্বব্যাপী সংহতির সাথে যুক্ত করেছিল। ইসলামিক স্কলার আর পীরদের ফতোয়া কাজে লাগিয়ে ব্যাপক জনসমাবেশ ঘটানো হয়। সবচেয়ে বড় কথা, ব্রিটিশদের ভাগ করো ও শাসন করো নীতির বিরুদ্ধে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে একটি ঐক্যবদ্ধ ফ্রন্টে দাঁড় করিয়েছিল এই আন্দোলন। সে যুগে উর্দু বা ফার্সির পরিবর্তে স্থানীয় বাংলা ভাষায় ধর্মীয় ও রাজনৈতিক বক্তৃতা দেওয়ার এই কৌশলটি ছিল রীতিমতো একটা মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে নেতারা গ্রামীণ নিরক্ষর মানুষের কাছে খুব সহজে পৌঁছাতে পেরেছিলেন, আর এভাবেই ধীরে ধীরে গড়ে উঠেছিল অত্যন্ত স্বকীয় এবং আত্মবিশ্বাসী একটি বাঙালি মুসলিম পরিচয়। আমরা পৌঁছে গেছি আমাদের শেষ পর্বে, পর্ব 6, রাজনৈতিক উত্তরাধিকার। আধ্যাত্মিক পথপ্রদর্শক থেকে বিপ্লবী শক্তিতে পরিণত হওয়ার এই ঐতিহাসিক বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে এই সামগ্রিক রূপান্তরের বিশাল স্কেলটি আমাদের কাছে একেবারে স্ফটিকের মতো স্পষ্ট হয়ে ওঠে। মুঘল সাম্রাজ্যের সামাজিক ভারসাম্য বজায় রাখার শান্ত অবস্থান থেকে শুরু করে সুফিবাদ কিভাবে শেষ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছিল, তা এই ঐতিহাসিক গতিপথ থেকেই স্পষ্টভাবে প্রমাণিত হয়। ইতিহাস ঘাটলে পরিষ্কার হয়ে যায় যে ধর্মীয় নীতিগুলো কিভাবে ধীরে ধীরে যৌথ কর্ম এবং সামাজিক ন্যায় বিচারের জন্য একটি অবিশ্বাস্য রকম শক্তিশালী কাঠামোতে রূপান্তরিত হয়েছিল।
আর এখানেই আমাদের মনে একটা অত্যন্ত গভীর ঐতিহাসিক প্রশ্ন জাগে। কয়েক শতাব্দী আগে রাজদরবারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সেই আধ্যাত্মিক নেটওয়ার্ক আর দাতব্য খানকাহাগুলো শেষ পর্যন্ত কিভাবে একটা বিশ্ব সাম্রাজ্যকে কাঁপিয়ে দেওয়ার মতো সুবিশাল রাজনৈতিক অবকাঠামো সরবরাহ করতে পেরেছিল। রাষ্ট্র পরিচালনা আর বিশ্ব রাজনীতিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর এমন দীর্ঘমেয়াদী এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রভাব নিয়ে এই প্রশ্নটি সত্যি আমাদের সবাইকে নতুন করে ভাবিয়ে তুলবে। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি।